আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ অপরাহ্ন। আমি আজকে স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আমাদের অতিথি ডাক্তার মাহবুবা শারমিন লিনিয়া, আমাদের এই বন্ধু 98 হয়েছে, তাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা। আজকের প্রোগ্রামে আমাদের পিছনে দায়িত্ব পালন করছে আমাদের বন্ধু মনিরুল ইসলাম ইমন। সঞ্চালক হিসেবে আছে আমি, ডাক্তার এম সদরুদ্দিন, দন্ত চিকিৎসক, মিরপুর জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ ডেন্টাল হেলথ কেয়ার লিমিটেড। আজকে আমাদের বন্ধু ডাক্তার মাহবুবা শারমিন লিনিয়া, উনি বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে হেমাটোলজিস্ট হিসেবে কর্মরত আছেন এবং আহ, উনি প্রাইভেট প্র্যাকটিস করছেন। তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছে আমাদের এই বন্ধুটি, উনি একমাত্র হেমাটোলজিস্ট যে 98 এবং 2000-এর থেকে হেমাটোলজিতে বিশেষায়িত কোর্স করে বিশেষজ্ঞ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছে। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেননা আমরা অত্যন্ত গর্বিত, যেখানে আমাদের অনেক দন্ত চিকিৎসক বন্ধু আছে 98 গ্রুপে, অনেক কার্ডিওলজিস্ট আছে এবং একের অধিক বিভিন্ন বিষয়ে স্পেশালিস্ট বন্ধু আছে। সেখানে আমরা আমাদের একমাত্র হেমাটোলজি বিষয়ে একজন অভিজ্ঞ বিশেষজ্ঞকে পেয়ে আমরা গর্বিত এবং আপ্লুত হয়ে পড়ছি। আসসালামু আলাইকুম বন্ধু, তোমাকে অত্যন্ত ধন্যবাদ তোমার এই ব্যস্ত সময়ের মাঝে আমাদের এখানে তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রোগ্রাম এখানে শুরু করছি। বন্ধু, তুমি যদি আমাদেরকে বলতা যে হেমাটোলজি এই বিষয়টি কি এবং এটি এটি সম্পর্কে যদি একটু আমাদেরকে ধারণা দিতে। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। হেমাটোলজি আসলে যে এটি একটি উম, এমন একটি সাবজেক্ট যেটা ডিল করে হলো ব্লাডের যে কোনো ডিজিজ, যেমন রক্ত স্বল্পতা, যাকে আমরা এনিমিয়া বলি, তারপরে বিভিন্ন ধরনের রক্ত রোগ যেমন থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, মানে হাঁটু ফুলে যায়, এটাকে হিমোফিলিয়া বলি। তারপরে রক্ত স্বল্পতার সাথে জন্ডিস, বিভিন্ন ধরনের ব্লাড ক্যান্সার, বা শরীরে যে সাদা রক্ত যেমন প্লেটলেট কমে যাওয়ার কারণে যে শরীরে বিভিন্ন ধরনের অসুখ হয়, যেমন থ্রম্বোসাইটোপেনিয়া রিলেটেড ডিজিজ। এই হেমাটোলজি আসলে অনেক ভাস্ট সাবজেক্ট, যেখানে হলো বিভিন্ন ধরনের রক্ত রোগ এবং ব্লাড ক্যান্সার নিয়ে আমরা পেশেন্টদের ডায়াগনোসিস করে থাকি এবং চিকিৎসা দিয়ে থাকি। ধন্যবাদ বন্ধু, সুন্দরভাবে জবাবটা দেওয়ার জন্য। আচ্ছা বন্ধু, তাহলে বুঝতে পারছি যে হেমাটোলজি মানে হচ্ছে রক্ত এবং রক্ত রোগ সম্পর্কিত যে ধরনের রোগগুলো আছে, ব্যাধিগুলো আছে, সেগুলা নিয়ে যে চিকিৎসা এবং সেগুলা নিয়ে যে আলোচনা, সেটাই হচ্ছে হেমাটোলজি, তাই তো? ধন্যবাদ বন্ধু, অত্যন্ত সুন্দরভাবে আমাদের জিনিসটা জবাব দেওয়ার জন্য। আচ্ছা, হেমোফিলিয়া নিয়ে কিছু একটা কথা বলছিল। হিমোফিলিয়া হিমোফিলিয়া জিনিসটা কি, যদি এটা নিয়ে একটু আমাদের বলতে। হিমোফিলিয়া এমন একটি ডিজিজ যেটা রক্তের তো বিভিন্ন ধরনের উপাদান আছে, যেমন আম, রক্তে 3 ধরনের রক্তকণিকা: রেড সেল, ডাব্লিউবিসি, প্লেটলেট। এখন এর মধ্যে আবার বিভিন্ন ধরনের ফ্যাক্টর আছে। ফ্যাক্টরের মধ্যে যেমন ফ্যাক্টর 8, 9, এগুলো হলো শরীরে রক্ত জমাট বাঁধতে হেল্প করে। এখন যদি কোনো আহ, মানুষের যদি প্রয়োজনীয় যেই লেভেল থাকার কথা ওই লেভেলের তুলনায় কমে যায়, তাহলে ওই ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 যদি প্রয়োজনের তুলনায় স্বাভাবিকের মাত্রার চেয়ে কমে যায়, তাহলে তাকে আমরা হিমোফিলিয়া বলি। আর হিমোফিলিয়া এমন একটা অসুখ যেটা ছেলেরাই এফেক্টেড হয়, মানে পুরুষরা এফেক্টেড হয় মেনলি। আর ওই রোগের উপসর্গ হলো যেমন হাঁটু ফুলে যাওয়া, তারপরে দাঁতের মাড়ি দিয়ে রক্তক্ষরণ হওয়া, শরীরে যে কোনো জায়গায় জয়েন্ট ফুলে যেতে পারে, আর যে কোনো জায়গায় আঘাত লাগলে কালো রঙের দাগ হয়ে যায়। আর এটি একটি বংশগত রোগ, যেমন যদি একজন পুরুষের থাকে তাহলে তার মামা বা তার নানার এই রোগটি ছিল।
ধন্যবাদ বন্ধু, সুন্দরভাবে আমাদের বিষয়টা উপস্থাপন করার জন্য। আমি যেটা জানতে চাচ্ছি যে বাংলাদেশে বর্তমানে হিমোফিলিয়া রোগাক্রান্ত রোগীদের সংখ্যাটা কেমন, এবং হিমোফিলিয়া রোগ যদি কেউ যদি একবার আক্রান্ত হয়, এই রোগে যদি আক্রান্ত হয়, তাহলে এটা কি একবারে সেরে যাবে, না এটা ডায়াবেটিসের মতো লাইফ লং রোগীকে এই ওষুধটা দিতে হবে? ধন্যবাদ। বাংলাদেশে হিমোফিলিয়া রোগীদের সংখ্যা মোটামুটি কম না। এখন ডেটা অনুযায়ী ধরো প্রতি বছর তো হিমোফিলিয়া রোগীরা উম, জন্ম হয় এরকম 5-10 আহ, হাজারের মতো হবে অ্যারাউন্ড এভারেজ। এখন তোমার যে হিমোফিলিয়া তো ডায়াবেটিসের মতোই, যেমন ধরো তোমার গিরে গিরা গিরা ফুলে উঠলো, তখন হলো ওরা ডাক্তারের কাছে আসলো, বা অনেক সময় পেশেন্টরা অজ্ঞতার কারণে তো ডক্টরের কাছেও আসে না, বুঝতেই পারে না, ভাবে যে হাঁটু ফুলে গেছে একাই ঠিক হয়ে যাবে। তো এইসব কারণে অনেক সময় হিমোফিলিয়ার জন্য ডিসএবিলিটি দেখা যায়, যে বিভিন্ন ধরনের হাঁটু ফোলা থেকে বা যে কোনো ধরনের জয়েন্ট ফোলা থেকে কিন্তু পরে ওই জয়েন্ট গুলো অকেজো হয়ে যায়। কারো আছে, এমনও পেশেন্ট আছে যে পরে পঙ্গু হয়ে যায়, ডিসেবল হয়ে যায়, যে হাঁটা চলা করতে পারে না। এর জন্য সঠিক সময় এই রোগ নির্ণয় করাটা খুবই জরুরি। ধন্যবাদ বন্ধু, আর অত্যন্ত সুন্দরভাবে। ফ্যামিলি হিস্ট্রিটা অবশ্যই ইম্পর্ট্যান্ট। কারণ যদি এমন হয় যে আমাদের একটা পেশেন্টের বা একটা বাচ্চার জন্মের পরে উম, দোলনা থেকে ওঠানোর সময় শরীরে এরকম দাগ হয়ে গেলে, কালো কালো দাগ হয়, বা সার্কামসিশন বা মুসলমানি করার পরে ব্লিডিং বন্ধ হচ্ছে না, তারপরে আহ, খেলতে গিয়ে পড়ে গেলে আহ, যে হাঁটু ফুলে যাচ্ছে, বা দাঁত তোলার পরে, বা দাঁত পড়ে গেলে ব্লিডিং বন্ধ হচ্ছে না, তখন আমরা সাসপেক্ট করতে পারি যে পেশেন্টটা হিমোফিলিয়া হতে পারে। আর যদি ফ্যামিলি হিস্ট্রি নেই, তাহলে আমাদের সাসপিশনটা আরো কনফার্মেশন হয়ে যায়। ধন্যবাদ বন্ধু, অত্যন্ত সুন্দরভাবে প্রশ্নটা জবাব দেওয়ার জন্য। আর একটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম যে আমার ছেলে, আমার আসলে দুটো সন্তান আছে। একটা হচ্ছে যে 7 বছর বয়স, এবং আরেকজনের হচ্ছে 3 বছর বয়স, দুটোই ছেলে। আমার বড় ছেলে সাইফার যখন তার বয়স 2 আড়াই বছর বা 3 বছর ছিল, তখন তার দেখা গেল যে অত্যাধিক ভাবে জ্বর আসতো, মানে জ্বর আসলে আর জ্বর থামতোই না। তারপর আমরা একদিন শিশু বিশেষজ্ঞের কাছে নিলাম। শিশু বিশেষজ্ঞ হিমোগ্লোবিন টেস্ট করতে দিল, প্রথম সিবিসি করতে দিল। সিবিসি করতে দেওয়ার পর দেখা গেল তার হিমোগ্লোবিন আসলো 7। তারপর আবার সিবিসি করতে দিল, তারপর আসলো 7। তখন আমরা আহ, ডাক্তার একটা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করতে দিল। ডাক্তার সাসপেক্ট করছিল ইট ওয়াজ এ কেস অফ ইডিওপ্যাথেটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা বা আইটিপি অথবা এই ধরনের কিছু একটা সাসপেক্ট করছিল আর কি। না, তারপর ডাক্তার আইটিপি সাসপেক্ট করছিল না, ডাক্তার বলতেছিল হিমোগ্লোবিনটা এরকম কম আসতেছে, এটা কি হিমোফিলিয়া না কি ভাই বুঝতে পারতেছি না, না কি হতে পারে। পরবর্তীতে আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের সাথে আয়রন প্রোফাইল করলাম। আয়রন প্রোফাইল করে তারপরে শেষ পর্যন্ত ডাক্তার একটা ওই আমাদেরকে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া সাসপেক্ট করে চিকিৎসা আগাতে থাকলো, এবং তার সাথে সাথে একটা আয়রনের সাপ্লিমেন্ট দিল, এবং এটা অনেক বছর চলবে। এই সেম প্রবলেম আমার ছোট বাচ্চাটা হতো। এখন তোমার কাছে আমি যেটা জানতে চাচ্ছি যে আমি তো হিমোফিলিয়ার পেশেন্ট না, অফকোর্স না, আমার ওয়াইফও না, তাহলে আমার বাচ্চা এরকম সমস্যাটা আসলে এটা কেন হলো, বা এটা কি আমাদের সেই বিষয়টা নিয়ে যদি একটু বলবো? ধন্যবাদ। ধন্যবাদ। এখন তোমার বাচ্চার যে সমস্যাটা, ওই বাচ্চাটার উম, আহ, ওই রক্ত স্বল্পতা, যে এনিমিয়া, এনিমিয়ার কজ আমাদের এক্সক্লুড করার জন্য আমাদের সিবিসি পেরিফেরাল ব্লাড ফিল্মটা দেখতে হবে। দেখে ওই হিমোগ্লোবিন লেভেলটা তুমি বলেছো কম আছে, এখন হিমোগ্লোবিন লেভেল আর রেড সেল ইন্ডিসেস দেখে দেখতে হবে এটা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া কিনা। হ্যাঁ, এখন মাইক্রোসেপ্টিক একদম।
মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক। হাইপোক্রোমিক অ্যানিমিয়া যদি হয় তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে আসবে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হলো এক ধরনের বংশগত রক্ত রোগ। হ্যাঁ, এই থ্যালাসেমিয়া হলে থ্যালাসেমিয়া বলছে, হ্যাঁ থ্যালাসেমিয়া বলছিল। হ্যাঁ বলো। থ্যালাসেমিয়া হলো এখন অনেক সময় উম, বিভিন্ন ধরনের নর্মাল মানুষের মধ্যেও কিন্তু এই সাইলেন্ট ক্যারিয়ার হিসেবে থ্যালাসেমিয়াটা থাকে। এখন আমরা নর্মাল লাইফ লিড করছি, কিন্তু আমাদের হিমোগ্লোবিন নর্মাল লেভেল, কিন্তু মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক ব্লাড পিকচার আছে পেরিফেরাল ব্লাডে। তখন হলো যখন আমাদের কোনো ফিভার বা যে কোনো ধরনের ইনফেকশন বা স্ট্রেসফুল লাইফ বা ফিমেলদের ক্ষেত্রে প্রেগনেন্সি, তখন এই এনিমিয়াটা আমাদের দেখা যায়। এ কারণে তোমার বাচ্চার ক্ষেত্রে যেহেতু দুই বাচ্চারই ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, আমি সাজেস্ট করব তোমাদের হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিসটা করার জন্য। ভালো বন্ধু। আচ্ছা, থ্যালাসেমিয়া সম্পর্কে যদি একটু আমাদের বলতেন। থ্যালাসেমিয়া যেটা এক ধরনের বংশগত রক্ত রোগ, যদি বাবা মার যে কোনো একজন যদি থ্যালাসেমিয়া বাহক হয়, তাহলে আমাদের বাচ্চাদের 50% চান্স থ্যালাসেমিয়া বাহক হওয়ার। এখন এই বংশগত রক্ত রোগ কি, যেমন রেড সেলটা কি হয়, প্রত্যেকটি মানুষের দেহেই রেড সেলের নির্দিষ্ট একটি সাইকেল থাকে। যেমন 3 মাস পর পর প্রত্যেকটি মানুষের, স্বাভাবিক মানুষেরই রক্ত ভেঙে গিয়ে নতুন রক্ত উৎপাদন করে। কিন্তু থ্যালাসেমিয়াতে কি হয়, এই নির্দিষ্ট লাইফ সাইকেলের আগেই রেড সেলটি ভেঙে যায়, ভেঙে গিয়ে বুঝতে পারছি। তারপরে এই হিমোগ্লোবিনটা কমে যায়। এখন হিমোগ্লোবিন কমলে এর সাথে রক্ত স্বল্পতা, জন্ডিস, তারপরে প্লীহা বড় হয়ে যাওয়া, দুর্বলতা, আরো বিভিন্ন ধরনের সাইন সিমটমস দেখা যায়। আর যদি বাবা মা দুইজনেই যদি বাহক হয়, তাহলে বাচ্চা হবে হলো থ্যালাসেমিয়া মেজর, মানে বড় ধরনের একটি থ্যালাসেমিয়ার রোগী হয়ে যাবে। এই কারণে আলফা আমাদের থ্যালাসেমিয়া প্রত্যেকটি নাকি? আলফা থ্যালাসেমিয়াও এক ধরনের মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। যেটা হলো ধরো থ্যালাসেমিয়ার আমাদের হিমোগ্লোবিনের মধ্যে কম্পাউন্ড থাকে, একটা হলো হিম আর একটা হলো গ্লোবিন। চেনের মধ্যে হলো আলফা চেন আর বিটা চেন থাকে। আলফা চেনের যদি পরিমাণটা নির্দিষ্ট পরিমাণের চেয়ে কমে যায়, তাহলে তাকে আলফা থ্যালাসেমিয়া বলে। আর যদি নির্দিষ্ট পরিমাণের চেয়ে কমে যায় অথবা নির্দিষ্ট পরিমাণের যে কম অথবা একদম অ্যাবসেন্ট, আলফা থ্যালাসেমিয়া মানে যদি আলফা চেনটা নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম অথবা অ্যাবসেন্ট, তাহলে এই পেশেন্টদের ক্ষেত্রেও তোমার ইলেকট্রোফোরেসিস করলে ধরা পড়বে। আর যদি না ধরা পড়ে, তাহলে ওই যে আয়রন প্রোফাইলের মাধ্যমে আয়রন দিলা পেশেন্টকে, দেওয়ার পরে আবার 3 মাস পরে ইলেকট্রোফোরেসিসটা রিপিট করে দেখতে হবে। ধন্যবাদ বন্ধু, খুব সুন্দরভাবে ইয়েটার করার আমাদের জবাব দেওয়ার জন্য। তার মানে থ্যালাসেমিয়া আমরা যেটা বুঝতে পারছি, থ্যালাসেমিয়া অসুখটা ওই হিমোফিলিয়ার মতো, এটা একবার হলে এটা একদম 100% কিউরেবল না। এটা মেডিকেল ইন্টারভেনশনের মাধ্যমে পেশেন্টকে বেঁচে থাকতে হবে। এক্স্যাক্টলি এটাই তো। এখন ধরো কিউরেবল তো না, মানে যে থ্যালাসেমিয়া ক্যারিয়ার বা বাহক হলে তোমার তো মাঝে মাঝে ফলো আপে থাকতে হবে। থ্যালাসেমিয়া বাহক মানে এই না যে তুমি নিজে অসুস্থ, কিন্তু তুমি একটা ক্যারিয়ার, তোমার জিনের মধ্যে ওই থ্যালাসেমিয়ার ওই জিনটা আছে। এখন তুমি যদি একজন থ্যালাসেমিয়া বাহককে বিয়ে করো, তাহলে তোমার বাচ্চাদেরও থ্যালাসেমিয়া হবে। এর জন্য প্রত্যেকটা থ্যালাসেমিয়া পেশেন্টদের বা ক্যারিয়ারদের উচিত বিয়ের আগে এই থ্যালাসেমিয়া টেস্ট করে স্ক্রিনিং করে নেওয়া। তাহলে আমরা থ্যালাসেমিয়া প্রিভেনশন করতে পারবো। ওটার জবাব দেওয়ার বলতে চাচ্ছি যে একটা বন্ধু হ্যালো। হ্যালো,
হ্যাঁ, হ্যালো। শুনতে পাচ্ছি না। হ্যালো। 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 হ্যাঁ, অ্যালিনিয়া। শুনতে পাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ, শোনা যাচ্ছে। এখন এখন মনে হয় আবার শোনা যাচ্ছে। এখন নেটওয়ার্কের সমস্যা আসলে। হ্যাঁ, আচ্ছা, যে জিনিসটা এখানে আসলে আমাদের একটা বন্ধু আফরোজা আক্তার পুতুল, আহ, সে একটা প্রশ্ন করেছে যে যে সে মনে হয় আসলে একটু কনফিউজ। সে তোমাকে যে প্রশ্নটা করেছে আসলে সেটা হেমাটোলজিস্টের বিষয় না। তারপর অ্যাজ এ এমবিবিএস ডক্টর আমি মনে হয় যে তোমার যে জিনিসটা এটা দেওয়ার আনসার দেওয়ার মতো তুমি ক্যাপাবল। সে যে প্রশ্ন করেছে যেটা যে উচ্চ রক্তচাপ হলে যে কি ধরনের মানে ওষুধটা কখন খাবে বা এটা রাত্রে খাবে কিনা এই ধরনের কিছু। আমি বোধ করি তোমার স্ক্রিনে মনে হয় প্রশ্নটা দেখাচ্ছে, তুমি যদি একটু ফাইন্ড আউট করতে পারো। আফরোজা আক্তার পুতুল এইমাত্র একটা প্রশ্ন করেছে আমাদেরকে, উচ্চ রক্তচাপের রোগীরা ওষুধটা কিভাবে খাবে, সে বিষয়ে যদি একটু clear করতে। ধন্যবাদ। এখন উচ্চ রক্তচাপ হলে আমাদের বয়স উচ্চ রক্তচাপ হলে আমাদের অবশ্যই বয়স চিন্তা করতে হবে। আর কিছু কিছু অ্যান্টি হাইপারটেনসিভ মানে ব্লাড প্রেশারের ওষুধ যেমন রাতে বেলায় খেতে হয়, যেমন যেটাকে আমরা এসি ইনহিবিটর বলি, যেমন রেমিপ্রিল বা রেমিপ্রো, এই ধরনের ওষুধটি রাতে বেলায় শুরু করতে হয়। আর বিভিন্ন ধরনের অন্যান্য গ্রুপের ওষুধগুলো যেমন সকালে খেলে ভালো হয়। এখন আহ, প্রত্যেকটা মানুষেরই কিন্তু উচ্চ রক্তচাপ থাকলে ওষুধটি নির্দিষ্ট টাইম মতো নির্দিষ্ট ডোজ অনুসারে খাওয়া উচিত। যেমন আজকে এই টাইমে খেলাম, কালকেও আমার ওই টাইমে খেতে হবে। আর ব্লাড প্রেশারের ওষুধ শুরু করলে যে বাদ দিয়ে দিব, এটা করা যাবে না। ব্লাড প্রেশার ওষুধ শুরু করলে ওটা সারা জীবন কন্টিনিউ করতে হবে। যদি যেই দিন ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে বা লো হয়ে যাবে ওই দিন হয়তো বন্ধ করা যাবে, পরের দিন আবার ব্লাড প্রেশার চেক করে আবার ওই ওষুধ নিয়মিত টাইম মতো খেতে হবে। ধন্যবাদ বন্ধু। তো তারপর তুমি অত্যন্ত সুন্দরভাবে প্রশ্নটা এবং সহনশীল এবং বোঝার মতো করে তাকে জবাব দেওয়ার জন্য। আচ্ছা বন্ধু, ব্লাড ক্যান্সার একটা কথা আমরা সবসময় বলি, ব্লাড ক্যান্সার, ব্লাড ক্যান্সার, ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার জিনিসটা যদি, এই জিনিসটা কি এবং এটা চিকিৎসায় বাংলাদেশের সাকসেস রেট কতটুকু, এটা যদি একটু সাবলীল ভাবে আমাদের বুঝিয়ে বলতে। ধন্যবাদ। ধন্যবাদ। ব্লাড ক্যান্সার এমন একটি রোগ যেখানে ব্লাডের যে কণিকাগুলা বা ব্লাডের যে সেলগুলা, ওটি ব্লাডের তিন ধরনের রক্ত কণিকা আছে। যদি স্বাভাবিকের চেয়ে অনিয়ন্ত্রিতভাবে রক্তের যে কোনো কণিকা বৃদ্ধি পায় তাকে আমরা ব্লাড ক্যান্সার বলি। এখন ব্লাড ক্যান্সার হলে ঘাবড়াবার কিছু নাই। আমাদের ব্লাড ক্যান্সারের উপসর্গর মধ্যে যেমন এনিমিয়া মানে রক্ত স্বল্পতা, জ্বর, উম, তারপরে অ্যান্টিবায়োটিক দিলেও জ্বর ভালো হচ্ছে না, মাথা ঘোরানো, বমি বমি ভাব, শরীরে যে কোনো জায়গায় প্লীহা বড় হয়ে যাওয়া বা চাকা দেখা যাওয়া গলার মধ্যে বা পেটে চাকা দেখা যায়, তারপরে শরীরের যে কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে। এখন আমাদের অবশ্যই উচিত তখন একজন হেমাটোলজিস্টের শরণাপন্ন হওয়া, যে জ্বর ভালো হচ্ছে না তখন আমরা ওই পেশেন্টের ব্লাড টেস্ট করে আমরা ব্লাড ক্যান্সার ডায়াগনোসিস করতে পারি। আরো কিছু ইনভেস্টিগেশন আছে, যেমন বোন ম্যারো এক্সামিনেশন মানে হাড়ের থেকে রক্ত নিয়ে আমরা এক্সামিন করি, করে আমরা আরো বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে, যেমন ইমিউনোফেনোটাইপিং, তারপরে সাইটোজেনেটিক, সাইটোকেমিস্ট্রি। এখন ব্লাড ক্যান্সার ডায়াগনোসিস করতে হলে সম্পূর্ণরূপে ডায়াগনোসিস করতে হবে। আর
শুধুমাত্র ডায়াগনোসিস করলেই হবে না, এর সাথে প্রগনোসিসটাও আইডেন্টিফাই করতে হবে, যে কারণ কোন ধরনের চিকিৎসা দিলে পেশেন্ট মোটামুটি কমপ্লিটলি সুস্থ হয়ে যাবে। ওই ধরনের চিকিৎসা করার জন্য আমাদের বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন আছে, ওই ইনভেস্টিগেশন করে দেখতে হবে। ধন্যবাদ বন্ধু, খুব সুন্দরভাবে আমাদের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমাদের বন্ধু আফরোজা আক্তার পুতুল এইমাত্র আমাদের একটা প্রশ্ন করেছে, আমাদের বয়সীদের রক্ত সম্পর্কিত কি কি সমস্যা হয়ে থাকে, এর প্রতিরোধ বা প্রতিকারের উপায় নিয়ে যদি একটু আলোচনা করতেন তাহলে উপকৃত হতেন। ধন্যবাদ। আমাদের বয়সীদের জন্য রক্তের সম্পর্কিত যে সমস্যাটা হয় মেনলি তা হলো রক্ত স্বল্পতা, মানে এনিমিয়া। এখন এই বয়সে রক্ত স্বল্পতার মেইন কজ হলো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, মানে যে কোনো খাবার দাবারে যদি স্পেসিফিক নিউট্রিয়েন্ট না থাকে তাহলে ওই এনিমিয়াটা দেখা যায়, যেমন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, ভিটামিন বি 12 বা ফলিক অ্যাসিড। আয়রনের অভাবে এনিমিয়া হয় আর ভিটামিনের অভাবে এনিমিয়া হতে পারে। এখন এই এনিমিয়া আমাদের অবশ্যই ব্যালেন্স ডায়েট খেতে হবে। আর আমাদের এই এজে, মানে ফিমেলদের কথা বলি, আমাদের এই এজে যেমন যেহেতু মাসিকের সময় রক্তক্ষরণ হয় বা অনেকে প্রেগনেন্সির সময় রক্তক্ষরণ হয়, এ কারণে কিন্তু এনিমিয়াটা আমাদের এই এজে কমন। কারণ যখনই এই রক্ত স্বল্পতা দেখা দিবে আমাদের যে সবুজ শাকসবজি, তারপরে উম, আর মাছ, মাংস, ডাল, বাদাম, দুধ, ডিমের কুসুম, কচু শাক, কাঁচা কলা নির্দিষ্ট পরিমাণ খেতে হবে। আর সঙ্গে এর সাথে আমাদের কি ধরনের রক্ত স্বল্পতার কারণটি অবশ্যই খুঁজে বের করতে হবে, যে কি কারণে এই রক্ত স্বল্পতা হচ্ছে। রক্ত স্বল্পতা হচ্ছে এটি খুঁজে বের করে ওই অনুযায়ী চিকিৎসা দিতে হবে। আরেকটি হলো রক্ত স্বল্পতার আরেকটি কমন কজ হলো কৃমি। কৃমিনাশক ট্যাবলেট প্রত্যেকটি মানুষেরই 3 মাস পর পর খাওয়া উচিত। আর ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে যেমন এই বয়সে বিভিন্ন ধরনের রক্ত স্বল্পতার জন্য মেইন কজ হলো যেমন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতে পারে কিন্তু খুব কম। আর যে কোনো ধরনের রক্তক্ষরণ জাতীয় সমস্যা, যেমন কোনো ম্যালিগনেন্সি বা কোনো ধরনের হজমের সমস্যা হলে রক্ত ঠিক মতো তৈরি হতে পারে না, এটিও আমাদের মাথায় রাখতে হবে। আর বয়স্কদের ক্ষেত্রে রক্ত স্বল্পতা হলে ম্যালিগনেন্সিটাই আগে, মানে ক্যান্সারটাই আমাদের সবার মাথায় রাখতে হবে। ধন্যবাদ অত্যন্ত সুন্দরভাবে তোমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আসলে রক্ত এবং রক্ত বিষয়ক যে সমস্যাটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা সম্পর্কে আমাদের বাংলাদেশে অনেক মানুষটা অজ্ঞতার কারণে তারা এই বিষয়ে যে বিশেষজ্ঞ আছে সেটাই জানতে পারে না। আমার ছেলের যখন এই থ্যালাসেমিয়া রিলেটেড একটা ইস্যু হয়ে দাঁড়ালো, তখন এই বিষয় নিয়ে আমাদের অনেক জায়গায় দৌড়াতে হয়েছে। আমাদের এই 8 নম্বর অনেক বন্ধুদের যে স্ত্রী অথবা তাদের ফ্যামিলির মানুষেরও থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া এবং রক্ত রিলেটেড যে কোনো সমস্যা থাকতে পারে। তোমাদের জ্ঞাতার্থে বলছি, আমাদের বন্ধু ডক্টর মাহবুবা শারমিন লিনিয়া আমাদের মাঝে আছে এবং সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। এবং সে শুধু তাই নয়, উনি মনে হয় বর্তমানে, তুমি কি বন্ধু প্রাইভেট প্র্যাকটিস করো? হুম। হসপিটাল আর হলি ফ্যামিলি হসপিটাল আর সমরিতা হসপিটালে বসি। হলি ফ্যামিলি হসপিটাল এবং সমরিতা হাসপাতালে। ডাক্তার, আমি আবারও আর বলছি হলি ফ্যামিলি, উত্তরা ক্রিসেন্ট হসপিটাল। আমি আবারও বলছি আমাদের বন্ধু ডক্টর মাহবুবা শারমিন লিনিয়া, সে হলি ফ্যামিলি হসপিটাল, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল এবং সমরিতা হাসপাতালে তার প্র্যাকটিস করে। এবং অবশ্যই একটা নির্দিষ্ট শিডিউলে সে এই প্র্যাকটিসটা করে। এবং রক্তরোগ বিষয়ে যে কোনো ধরনের তোমাদের যদি কোনো সমস্যা এখন আমি যেটা জানতে চাচ্ছি যে একটা রোগী কখন বুঝবে যে যে সে হিমোফিলিয়া, আমি তো হিমোফিলিয়ার যে ইন্ডিকেশনটা সেটা বুঝতে পারছি যে অবশ্যই তার ব্লাড ক্লট হবে না, রক্ত পড়লে রক্ত বন্ধও হবে না। থ্যালাসেমিয়ার যে জিনিসটা বুঝিয়ে দেখা যাচ্ছে যে
তার হচ্ছে যে হিমোগ্লোবিন অ্যাবনর্মালি কমে যাবে এবং এই রিলেটেড একটা প্রবলেম হবে, যেটা তুমি বলছো আর কি। আর কিন্তু ব্লাড ক্যান্সার নিয়েও তুমি আমাদেরকে একটা ধারণা দিলা যে ব্লাড ক্যান্সার এই সিমটম গুলো হতে পারে। সেগুলো ছাড়া আমাদের যে আহ, তোমাদের যে এই যে রক্ত এবং রক্তরোগ বিশেষজ্ঞ যে অধ্যায় বা এই বিষয়ে যে জিনিসটা, সেখানে আর কি কি সমস্যা আমাদের যে হতে পারে, যেটা থেকে আমরা তোমার কাছে যোগাযোগ করতে পারি সেটা নিয়ে যদি একটু কথা বলো। আরো ধরনের যেহেতু আমাদের শরীরে তিন ধরনের রক্তকণিকা আছে, এই তিন ধরনের রক্তকণিকাই বেড়ে যেতে পারে, আবার কমে যেতে পারে। এখন প্রত্যেকটি সেলেরই নির্দিষ্ট পরিমাণ থাকে। যদি এই নির্দিষ্ট পরিমাণ বেড়ে যায় তাহলেও কিন্তু এই যে ব্লাড ক্যান্সার বা হিমোগ্লোবিন বেড়ে গেলেও যেমন সমস্যা, হিমোগ্লোবিন কমে গেলেও সমস্যা। এবং যদি বেড়ে যায় তাকে আমরা বলি পলিসাইথেমিয়া। তখন একজন পেশেন্ট বিভিন্ন ধরনের সমস্যা উপসর্গ নিয়ে আসে, যেমন মাথা ঘোরানো, তারপরে শরীরের দুর্বলতা, হাইপার টেনশন। মানে অনেক সময় পেশেন্টরা হাই ব্লাড প্রেশারের প্রবলেম নিয়ে আসে যদি বেড়ে যায়। এখন আমাদের অবশ্যই উচিত যে হিমোগ্লোবিন যদি কারো বেশি থাকে, কিন্তু তার সাথে যদি বিভিন্ন ধরনের উপসর্গ থাকে, যেমন মাথা ঘোরানো, বমি বমি ভাব, তারপরে যেমন হাই ব্লাড প্রেশার, পেপটিক আলসার ডিজিজ মানে গ্যাস্ট্রিকের সমস্যা, আমাদের অবশ্যই একজন হেমাটোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। আর আরো যেমন ডাব্লিউ কি প্লেটলেট যেটা বললাম, যেটি আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, সাদা রক্ত বলি আমরা। ওই অনুচক্রিকা বা সাদা রক্ত যদি কমে যায় তাহলে তাকে থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। তখন আমাদের এই থ্রম্বোসাইটোপেনিক পারপুরা হলে, এই ডিজিজটি হলে কি হবে, শরীরে লাল লাল কালো কালো দাগ দেখা দিবে আর বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হবে। তখনও আমাদের এই ডিজিজটি এক্সক্লুড করা উচিত যে আসলে কি কারণে শরীরে বিভিন্ন জায়গায় লাল লাল কালো কালো দাগ হচ্ছে। আর এই সাদা রক্ত যদি আবার বেড়ে যায় তাও হলো বিভিন্ন ধরনের সমস্যা, যেমন স্ট্রোক বা ওই যে ব্রেন স্ট্রোক করতে পারে। অবশ্যই প্রত্যেকটি মানুষেরই আহ, যখন যেমন কোনো একটি রক্ত কণিকা বেড়ে যায় বা কমে যায় তখনই কিন্তু আমাদের উম রোগ ডায়াগনোসিস করা উচিত যে কি কারণে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। ধন্যবাদ বন্ধু, অত্যন্ত সুন্দরভাবে জিনিসটা আমাদেরকে ডেসক্রাইব করার জন্য, এই সমস্যাগুলো নিয়ে তুমি আলোচনা করার জন্য। আসলে তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের বর্তমানে বাংলাদেশে উন্নত বিশ্বের কি কি সুবিধা এই হেমাটোলজি বিষয়ে তোমরা দিতে পারছো, যদি একটু আমাদের সাথে শেয়ার করতে। ধন্যবাদ। আমাদের বিশ্ববিদ্যালয়ে যেমন আমরা বিভিন্ন রক্তরোগ, সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম এর মাধ্যমে আমরা রক্তের বিভিন্ন সমস্যা ডায়াগনোসিস করে থাকি। এটি কি কারণে রক্ত কমে যাচ্ছে বা রক্ত বেড়ে যাচ্ছে বা রক্ত নর্মাল আছে। আর বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন, যেমন তোমার ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, বা বিভিন্ন ধরনের ফ্যাক্টর এসে মানে ফ্যাক্টরের লেভেল কতটুকু আছে এগুলো আমরা পরিমাপ করতে পারি। আবার প্রত্যেকটি মানুষেরই যদি কোনো মানুষের যদি ব্লাড ক্যান্সারের প্রবলেম থাকে তাহলে বোন ম্যারো অ্যাসপিরেশনের মাধ্যমেও আমরা ওই পরীক্ষাটি আমাদের হসপিটালে করে থাকি। আর ব্লাড ক্যান্সার বা যে কোনো ধরনের উম, রক্ত কণিকার সমস্যা যদি সাপ্লিমেন্ট দেওয়ার পরেও যদি ইমপ্রুভ না করে তাহলে আমাদের এই বোন ম্যারো অ্যাসপিরেশন পরীক্ষাটি বা হাড়ের অস্থিমজ্জা থেকে পরীক্ষা আমরা করে থাকি। আর বিভিন্ন ধরনের ব্লাড ক্যান্সার কনফার্মেশন করার জন্য যে স্পেসিফিক টেস্ট, যেমন ইমিউনোফেনোটাইপিং, এটিও আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে করা হয়। আর লেটেস্ট ট্রিটমেন্ট যেটা আমরা বলি বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন বা অস্থিমজ্জা প্রতিস্থাপন, ওটি আমাদের বঙ্গবন্ধুতে শুরু হয়েছিল, কিন্তু এখন একটু
এখন আপাতত বন্ধ আছে। এটা একটি লেটেস্ট ট্রিটমেন্ট, আধুনিক চিকিৎসা, যেটা আমরা ব্লাড ক্যান্সারের পেশেন্টদের দিয়ে থাকি। তার মানে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না? আপাতত বন্ধ এটা এখন আছে। হয় না, আপাতত বন্ধ আছে। আচ্ছা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতা যে হেমোফিলিয়া পারপুরা অথবা থ্যালাসেমিয়া এই রোগগুলা থেকে প্রতিরোধের কোনো উপায় নেই? থ্যালাসেমিয়া বা হিমোফিলিয়া প্রতিরোধের একটি উপায়, যেটি হলো আমাদের সচেতনতা। আমাদের অজ্ঞতার কারণে আহ, একজন থ্যালাসেমিয়া ক্যারিয়ার যদি আরেকজন থ্যালাসেমিয়া ক্যারিয়ারকে বিয়ে করে, তাহলে দুইজনই থ্যালাসেমিয়া ক্যারিয়ার হলে বাচ্চার থ্যালাসেমিয়া মেজর হয়ে ভয়াবহ একটি থ্যালাসেমিয়া মেজর বড় ধরনের একটি অসুখ হতে পারে। আর হিমোফিলিয়া রোগীর ক্ষেত্রেও একই, যে একজন পুরুষ যদি হিমোফিলিয়া হয়, মহিলাদের ক্ষেত্রে অবশ্য হিমোফিলিয়া খুবই রেয়ার। তারপরেও হিমোফিলিয়া হলে আমাদের যখনই একটি পেশেন্টের বা ছোটবেলা থেকে একটি বাচ্চার যদি কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছে বা রক্ত বন্ধ হচ্ছে না দাঁত তোলার সময় বা মুসলমানি করার সময়, আমাদের অবশ্যই একজন হেমাটোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত এবং রোগটি নির্ণয় করা উচিত, যাতে আমরা ধন্যবাদ আর্লি বন্ধু। ডায়াগনোসিস করতে পারি। ধন্যবাদ বন্ধু, খুব সুন্দরভাবে এই জিনিসটা আমাদেরকে ব্যক্ত করার জন্য এবং বোঝানোর জন্য। আসলে যে জিনিসটা হচ্ছে যে আসলে প্রতিবারই দেখা যাচ্ছে যে আমি আসলে সবসময় চেষ্টা করি যে আমাদের বন্ধুদের জন্য এবং কিছু গঠনমূলক কিছু করার জন্য, এবং ট্রেড ফেডারেশন গ্রুপ সবসময় এই বিষয়টা নিয়ে আহ, আমার অনেক আগায় আছে এবং বেশ আন্তরিক ট্রেড ফেডারেশন ইয়েরা। এখন তুমি যদি আমাদেরকে এই এ, যদি কিছু উপদেশ দিতা যে একটা মানুষ দেখা গেল যে তার হিমোফিলিয়া অথবা থ্যালাসেমিয়া এই ধরনের জিনিসগুলো সমস্যাগুলো ধরা পড়েছে, তাহলে মানে এই ধরনের সমস্যাগুলো সে ভুগছে, আর রক্ত পড়তেছে, রক্ত বন্ধ হচ্ছে না, তাহলে সে কোথায় যোগাযোগ করবে? বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এটা একটা অনেক বড় একটা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশন। তো সেটা ছাড়া আর কোথাও কি চিকিৎসার ব্যবস্থা আছে? সব মেডিকেলের যদি একটু আমাদের ধারণা দিতে। সরকারি মেডিকেল গুলোতে যেমন হিমোফিলিয়া থ্যালাসেমিয়া চিকিৎসা দেওয়া হয়, হেমাটোলজি ডিপার্টমেন্ট বা রক্ত রোগ ডিপার্টমেন্ট বললেই মোটামুটি বিভিন্ন সরকারি হসপিটালে এই ব্যবস্থা আছে। আর হিমোফিলিয়া পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আমরা বিনামূল্যে ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 ইনজেকশনও আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে এবং বিভিন্ন সরকারি হসপিটালে দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ বন্ধু, অত্যন্ত সুন্দরভাবে সবগুলো জিনিস আমাদেরকে বোঝানোর জন্য। আসলে আমি আজকে প্রোগ্রামটা আরেকটু কন্টিনিউ করতে ইচ্ছুক ছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে তোমাদেরকে আমি জানাতে বাধ্য হচ্ছি যে হাসপাতালে বর্তমানে একটা ইমার্জেন্সি রুগী আসার জন্য আমার অনুষ্ঠানটা এখানেই হয়তো আমাকে আহ, আহ, ইতি টানতে হচ্ছে। তো বাকি যে বন্ধুরা, তোমাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ, অত্যন্ত যে আমাদেরকে আহ, কষ্ট করে আমাদেরকে দেখার জন্য। আর বন্ধু লিনিয়া, তোমাকে বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য, তোমার এই ব্যস্ত সময়ের মাঝে আমাদের এখানে আসার জন্য। যাই হোক, আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং তোমাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ বন্ধু মনিরুল ইসলাম লিমন, সুন্দর করে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য। যাই হোক, আমার পক্ষ থেকে ধন্যবাদ বন্ধু লিনিয়া, তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো। ধন্যবাদ ফ্রেন্ডস ফেডারেশন গ্রুপকে, থ্যাংক ইউ। এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ যে অনেক সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। আর আরেকটি কোশ্চেন আসছে, মস্তিষ্কের রক্তক্ষরণ একটি কমন সমস্যা, এর প্রতিরোধ বা হলে কি করণীয়? এখন, মস্তিষ্কের রক্তক্ষরণ একটি কমন সমস্যা অবশ্যই। এটি প্রিভেনশনের জন্য আমাদের ব্লাড প্রেশার থাকলে ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ করতে হবে। অবশ্যই ব্লাড প্রেশারের ওষুধ রেগুলার নিয়মিতভাবে খেতে হবে। আর অনেক সময় ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসও কন্ট্রোলে রাখতে হবে, তাহলে আমরা ব্রেন স্ট্রোক প্রিভেন্ট করতে পারবো। ধন্যবাদ বন্ধু লিনিয়া, তোমার সুন্দর সময় দেওয়ার জন্য আমাদেরকে। আমার পক্ষ থেকে আমি এখানে
বিদায় জানাতে বাধ্য হচ্ছি, কারণ আমি হাসপাতালে, এখন আবার আমাকে আবার ব্যস্ততার সময় শুরু হয়ে যাবে। এই জন্য আমি খুবই ক্ষমা প্রার্থী সকলের কাছে। বধূলি নিয়ে তুমি কিছু বলতে চাইলে বলে প্রোগ্রামটা জানতে পারো। ধন্যবাদ। রক্তের বিভিন্ন সমস্যা আছে, যেমন রক্ত স্বল্পতা, জন্ডিস, থ্যালাসেমিয়া, তারপরে পলিসাইথেমিয়া বা রক্তের ব্লাড ক্যান্সার। তারপরে যেমন আমি বললাম যে সাদা রক্তের অভাবে আহ পারপুরা বা শরীরে লাল লাল কালো কালো দাগ হয়ে যায়, বা অনেক সময় রক্তের উপাদান যেমন ব্লাড ট্রান্সফিউশনের সময় রিয়াকশন হতে পারে। এই প্রত্যেকটি রোগ বা রক্তের বিভিন্ন ডিজিজ ডায়াগনোসিস করার জন্য অবশ্যই একজন হেমাটোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত এবং তার নির্দেশনা অনুযায়ী রোগটি ডায়াগনোসিস করে ওষুধ খাওয়া উচিত। আর যত্রতত্র আমরা ব্লাড ট্রান্সফিউশন না দেই। রোগ আহ, মানে প্রত্যেকটি রোগ নির্দিষ্টভাবে ধরার পরেই কিন্তু ওই নির্দিষ্ট আহ, মানে কোনো একটি ডিজিজ যদি আইডেন্টিফাই করা না যায়, তাহলে ওই ডিজিজ আইডেন্টিফাই না করে কোনো ওষুধ খাওয়া উচিত না। আমি তাই বলবো যে প্রত্যেকটি মানুষেরই উচিত ফার্স্টে হলো কোনো একটি ডিজিজ আইডেন্টিফাই করা, তারপরে ওই অনুযায়ী চিকিৎসা নেওয়া। আর ব্লাড ধন্যবাদ বন্ধু। ক্যান্সারও একটি ভয়ঙ্কর রোগ ঠিকই, কিন্তু আমরা সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে ব্লাড ক্যান্সারও সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। এর জন্য আমাদের উচিত নিজস্ব মেন্টাল স্ট্রেংথেনিং, ফ্যামিলি সাপোর্ট এবং টাকা পয়সা তো লাগবেই, যেহেতু ব্লাড ক্যান্সারের চিকিৎসা এক ধরনের ব্যয়বহুল চিকিৎসা। তো আমরা প্রত্যেকটি অসুখ হলেই না ঘাবড়াই এবং সঠিক সময়ে রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা নেই। আজকে এই বলেই আমি শেষ করতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ সবাই।